এই ফিল্মের শুরুতে আমরা দেখি জ্যাক সুলিয়ার নাটরির পরিবারে এখন মোট 3টি সন্তান রয়েছে, নাটিয়াম, লোয়াক আর টুক। আর এছাড়াও জ্যাক সুলি তার বন্ধু ডক্টর গ্রিস অগাস্তিনের মেয়ে কিরিকেও তার পরিবারে অ্যাডপ্ট করে নিয়েছিল। আর এছাড়াও প্রথম পার্টের ওই বড় যুদ্ধের পর মানুষরা যখন পৃথিবীতে ফেরত যায় সেই সময় স্পেসশিপে একটা ছোট বাচ্চা রয়ে গেছিল যাকে তারা সাথে নিয়ে যায়নি। ওই ছোট বাচ্চাটাও পরবর্তীকালে জ্যাকের পরিবারের অংশ হয়ে গেছিল, যাকে তারা স্পাইডার বলে ডাকত। আর এই মোট 5টি বাচ্চাকে নিয়ে গড়ে উঠেছিল জ্যাক সুলি আর নাটরির পরিবার। ওই 5 জনকে নিয়ে জ্যাক সুলি আর নাটরি বেশ খুশি ছিল। এই নাভি পরিবারটাও আর 5টা নাভি পরিবারের মতো প্যান্ডোরা প্ল্যানেটে খুশিতে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই সময় তাদের উপর আবার বিপদ ঘনিয়ে আসে। আমরা দেখতে পাই জ্যাক সুলি আর নাটরি একদিন দেখে যে আকাশে কিছু নতুন তারা দেখা যাচ্ছে, আর তারপর তারা দেখে সেগুলো নতুন তারা নয়, সেগুলো মানুষের স্পেসশিপ, যারা আবার ফেরত এসেছে প্যান্ডোরা প্ল্যানেট থেকে ওই দামি পাথর খুঁজে বের করার জন্য। এই স্পেসশিপগুলো আরো বেশি শক্তিশালী ছিল। ওই স্পেসশিপগুলো থেকে বেরোনো আগুনে সমস্ত জঙ্গল চলে যায়, আর এরপর ওই স্পেসশিপ থেকে বড় বড় রোবটস আর বড় বড় মেশিন বেরিয়ে আসে, আর তারা সমস্ত জঙ্গল ধ্বংস করতে শুরু করে, কারণ তারা তো ওখানে মাইনিং করে ওই দামি পাথরটা খুঁজে বের করতে চাইছিল। পুরো জঙ্গল নাভিদের চোখের সামনে ধ্বংস হতে থাকে। অন্যদিকে আমরা দেখি এখানে একটা নতুন অ্যাভাটার চোখ খোলে, আর সেই চোখ খুলে তার চারিদিকে থাকা সমস্ত অ্যাভাটারদের মারতে শুরু করে। সমস্ত অ্যাভাটাররা তাকে ধরে এবং ধরে বোঝায় সে হলো কর্নেল ক্যারেজ, সেই আর্মি জেনারেল যে আর্মি জেনারেল এর আগের পার্টে প্যান্ডোরা প্ল্যানেটে অ্যাটাক করেছিল। তারা তাকে বলে যে জ্যাক সুলি তাকে মেরে ফেলেছিল এবং তারপর তার সমস্ত স্মৃতি বা তার সমস্ত মেমোরিকে তারা টেকনোলজির মাধ্যমে রিস্টোর করে একটা নতুন নাভি বা একটা নতুন অ্যাভাটার তৈরি করে তার ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে, এবং তার ফলে তার পুনর্জন্ম হয়েছে সায়েন্টিফিক পদ্ধতিতে। ওদের সব কথা শোনার পর কর্নেল করেজ ওখানে নিজের কিছু পুরনো ভিডিও দেখে, এবং তখনই সে ঠিক করে যে জ্যাক সুলি তাকে যেভাবে মেরে ফেলেছিল সেইভাবে সে জ্যাক সুলিকেও মেরে ফেলবে। অন্যদিকে আমরা দেখি নাভিরা তাদের ওই বড় বড় পাখিগুলোর সাহায্যে মানুষদের উপর নজর রাখছিল। মানুষরা একটা ট্রেনে করে অনেক অস্ত্র নিয়ে যাচ্ছিল, তারা সেই ট্রেনটার উপর অ্যাটাক করে ট্রেনটাকে ধ্বংস করে দেয়। সেখানে জ্যাকের 2 ছেলে নাটিয়াম আর লোয়াকও ছিল, কিন্তু জ্যাক ওদের দুজনকে ওখানে অ্যাটাক করতে বলেনি। সে শুধু তাদের দুজনকে ওপর থেকে নজর রাখতে বলেছিল, যাতে মানুষ কোনো দিক থেকে অ্যাটাক করলে তারা তার খবর দিতে পারে। কিন্তু তারা দুজন ওখানে নতুন অস্ত্র দেখার কৌতূহলে সেখানে নিচে নেমে যায়, আর সেখানে অস্ত্র দেখার সময় সেখানে মানুষ অ্যাটাক করে। জ্যাক কোনোভাবে ওখানে ঢুকে যায় এবং তার 2 ছেলে নাট্রিয়াম এবং তারপর লোয়াককেও ওখান থেকে বাঁচিয়ে নেয়, এবং তারপর সে ওদের দুজনকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। আর এখানে নিয়ে আসার পর সে নাট্রিয়াম আর লোয়াককে প্রচন্ড বকে। সে প্রচন্ড রুড ভাবে এবং স্ট্রিক্ট ভাবে তাদেরকে বকছিল, কারণ তারা যাতে আর কোনোদিন এরকম ভুল না করে সেটা জ্যাক ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল। আর এই সব কিছু জ্যাক করছিল যাতে তারা সেফ থাকে। অন্যদিকে আমরা মানুষের ল্যাবগুলোকে দেখি, তারা নাভিদের সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখছিল এবং বোঝার চেষ্টা করছিল যে নাভিরা কোথায় থাকে এবং কোথা থেকে তারা অ্যাটাক করার জন্য বেরিয়ে আসে। এখানে জেনারেল অ্যাডমোরাস কর্নেলকে বলে যে ওই নাভিরা সব ওই উড়ন্ত পাহাড়গুলোতে লুকিয়ে থাকে, এবং আমরা যখনই হেলিকপ্টারগুলো নিয়ে ওই পাহাড়ের কাছাকাছি যাই তারা আমাদের উপর অ্যাটাক করে দেয়। অর্থাৎ আমাদেরকে ওই নাভিদের খুঁজে বের করার জন্য সবার প্রথম ওই উড়ন্ত পাহাড়গুলোতেই যেতে হবে। এখানে ওই কর্নেল নিজের টিম নিয়ে ওই উড়ন্ত পাহাড়গুলোতে চলে যায়। সেই সময় জ্যাক সুলি আর নাটরির মোট 5 ছেলে মেয়ে ওই উড়ন্ত পাহাড়ের মধ্যেই খেলে বেড়াচ্ছিল। তারা দূর থেকেই দেখতে পেয়েছিল যে 2টো বড় হেলিকপ্টারে করে ওখানে কর্নেলের টিম তাদের দিকে আসছে। তারা তাদেরকে দেখতে পাওয়ার পর তারা নিজেদের কাছে থাকা ওই মাইক্রোফোনের মাধ্যমে জ্যাক আর নাটরিকে ইনফর্ম করে দেয়। জ্যাক তাড়াতাড়ি বলে যে উড়ন্ত পাহাড় থেকে বেরিয়ে যেতে, কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই কর্নেলের টিম ওখানে চলে আসে এবং তারা ওদেরকে ধরে ফেলে। তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে এবং পালিয়েও যায়, কিন্তু সেখানে স্পাইডার কর্নেলের হাতে ধরা পড়ে যায়। এরপর আমরা দেখি কর্নেল স্পাইডারকে ধরে নিয়ে তাদের ল্যাবে নিয়ে যায়, এবং তারা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে স্পাইডারের ব্রেন স্ক্যান করে খুঁজে বের করার চেষ্টা করে যে কোন লোকেশনে সমস্ত নাভিরা লুকিয়ে আছে। কিন্তু এখানে আসার পর জানা যায় যে স্পাইডার আর কেউ নয়, স্পাইডার কর্নেলেরই ছেলে, এবং এটা দেখার পর কর্নেল স্পাইডারকে ওখান থেকে বের করে আনে, এবং তারপর সে বলে যে সে নিজে স্পাইডারের সাথে কিছু কথা বলবে। এবং তারপর আমরা স্পাইডার আর কর্নেলের মধ্যে একটা কনভারসেশন দেখি। ওখানে কর্নেল স্পাইডারের কাছে গিয়ে বলে যে তুমি তো আমাদের মতনই মানুষ, তাহলে তুমি নাভিদের সাথে কেন আছো আর নাভিদেরকে কেন সাহায্য করছো? সেখানে স্পাইডারকে থেকে বুঝতে পারে যে স্পাইডার তাকে কোন রকমের হেল্প করবে না। তখন কর্নেল তাকে বলে যে তুমি শুধু মানুষ নয়, আসলে তুমি আমারই ছেলে, কিন্তু তা সত্ত্বেও আমি জানি তুমি জ্যাক সুলির সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু আমি শুধু তোমার কাছ থেকে কয়েকটা ইনফরমেশন চাই।
আর তুমি যদি সেই সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দাও তাহলে আমি সমস্ত নাভিদের ছেড়ে দেবো, কিন্তু শুধু জ্যাক সুলিকে মেরে ফেলবো। আর তুমি যদি ইনফরমেশন না দাও তাহলে জ্যাক সুলির সাথে সাথে পুরো প্যান্ডোরা প্ল্যান্টে যত নাভি আছে আমরা তাদের সবাইকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা দেখি জ্যাক জানতে পেরে গেছিল যে কর্নেল কারেজ ফেরত এসেছে এবং সে এটাও বুঝতে পেরেছিল যে কর্নেল কারেজের মূল টার্গেট সে। তাই সে নিজের পরিবার থেকে ওখানে জঙ্গল থেকে বেরিয়ে যায়, কারণ সে যদি জঙ্গলে না থাকে তাহলে কর্নেল ক্যারেজ আর কারোর উপর অ্যাটাক করবে না। তাই সে নিজের পরিবার নিয়ে নতুন কোনো থাকার জায়গা বা বাসস্থানের খোঁজে সেখান থেকে বেরিয়ে যায়। জ্যাকের পুরো পরিবার বহু দূর উড়ে গিয়ে সমুদ্রের অপর প্রান্তে একটা নতুন প্রজাতির নাভিদের সাথে দেখা করে। সেখানে সেই নাভিদের রাজা টোনাবাড়ি জ্যাককে জিজ্ঞাসা করে যে সে হঠাৎ এখানে কেন। তখন জ্যাক তাদের বলে যে সেই জঙ্গলবাসী, কিন্তু সে জঙ্গল ছেড়ে চলে এসেছে কারণ আকাশবাসী মানুষেরা তাদের পেছনে পড়ে আছে তাদেরকে মারার জন্য। সেই সময় সেখানে রোনাল্ড চলে আসে, যে ওই জাতির রানী ছিল। সে ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ তারা যদি এখানে থাকে তাহলে আকাশবাসী মানুষেরা এবার তাদের উপরও অ্যাটাক করবে। কিন্তু সেখানে নাটরি ওখানে বলে যে তারা যদি নাভি হয়ে নাভিদের সাথে না দাঁড়ায় তাহলে তারা কোথায় আশ্রয় পাবে, এবং তাছাড়াও তার কাছে তার 5টা ছোট ছোট বাচ্চা আছে এবং তাদেরকে বাঁচানোর জন্য নাটরি তাদের কাছে আশ্রয় চায় ওই জলজ নাভিদের কাছে। আর এসব কিছু শোনার পর ওখানকার রাজা টোনাবাড়ি ওদেরকে তাদের সাথে থাকতে অনুমতি দিয়ে দেয়। এখানে টোনাবাড়িরও 3টি সন্তান ছিল, ওয়াঙ্ক, ডিসেরিয়া আর রর্সো। এরপর ওখানে জ্যাক সুলি পরিবার থাকতে শুরু করে। জ্যাক সুলির বাচ্চারাও ওখানে কিভাবে থাকতে হয়, কিভাবে শিকার করতে হয় সেগুলো শিখতে শুরু করে। কিন্তু এসবের মধ্যে জ্যাক সুলির বাচ্চাদের মধ্যে আর ওখানে টোনাবাড়ির বাচ্চাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। সেখানে কিরিকে ওয়াং কিছু একটা বলেছিল এবং সেজন্য লোয়া তাকে জোরে ঘুষি মারে। এসবের কথা যখন জ্যাক সুলি শোনে সে তার সব বাচ্চাদের ওখানে বকে এবং বলে যে আমরা এখানে আশ্রয় নিয়ে আছি আর তুমি তাদেরই রাজার ওপর কেন অ্যাটাক করেছো। কিন্তু এই ব্যাপারটা এখানেই শেষ হয় না। এরপরের দিন লোয়াকের কাছে সেখানে ওয়াঙ্ক আসে এবং ওয়াঙ্ক এসে তাকে গভীর সমুদ্রে শিকার করতে যাওয়ার কথা বলে, কিন্তু লোয়াক বলে যে তার বাবা বলেছে তাকে তীরের কাছাকাছি থাকতে। কিন্তু সেখানে ওয়াঙ্ক তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে সাথে নিয়ে গভীর সমুদ্রে নিয়ে যায় এবং তারপর ওরা 3 জনে যখন গভীর সমুদ্রে পৌঁছে যায় সেই সময় হঠাৎই তারা লোয়াককে সমুদ্রের মাঝখানে রেখে তারা 3 জন ওখান থেকে বেরিয়ে যায়। ফলে সমুদ্রের মাঝখানে লোয়াক একা পড়ে যায়। আর এরপর লোয়াকের উপর একটা আরো বড় বিপদ চলে আসে। সেখানে একটা বিশাল বড় সামুদ্রিক শিকারী মাছ চলে আসে যার নাম ছিল আকুলা। আকুলা একটা প্রচন্ড হিংস্র মাছ ছিল। সে লোয়াককে খাওয়ার জন্য তার উপর অ্যাটাক করতে শুরু করে। সেখানে লোয়াক বড় বড় কোরালের প্রাচীরের মধ্যে লুকোতে শুরু করে, কিন্তু আকুলা সেগুলো ভাঙতে ভাঙতে তার পিছনে আসতে শুরু করে। সেখানে একটা টাইম আসে যখন লোয়াকের দম শেষ হয়ে আসছিল, সে ধীরে ধীরে ওখানে দম আটকে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় তাকে বাঁচানোর জন্য সেখানে টুলকুন নামে একটা বিশাল বড় সামুদ্রিক মাছ চলে আসে আর সে লোয়াককে সমুদ্রের বাইরে নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এইখানে লোয়াক ওর ওই বড় মাছটা যার নাম টুলকুন ছিল তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওই টুলকুনটা লোয়াককে তার নামও বলে, তার নাম ছিল বায়াকান। আর এরপর বায়াকান লোয়াককে তার বাড়ি পর্যন্ত, মানে যেখানে সে থাকতো সেই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে দেয়। অন্যদিকে ওখানে টোনাবাড়ি আর জ্যাকসুলি দুজনেই চিন্তা করছিল লোয়াক সম্বন্ধে, কারণ এখানে তারা জানতে পেরেছিল যে টোনাবাড়ির ছেলেই ইচ্ছে করে লোয়াককে সমুদ্রের মাঝখানে ছেড়ে এসেছিল। কিন্তু এখানে এই ব্যাপারটা শেষ হয়ে যায় আর তারপর আমরা দেখি ওদের দুটো দলের মধ্যেই ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এখানে লোয়াক ওদের সবাইকে বলে যে ওকে বায়াকান নামে একটা টুলকুন বাঁচিয়েছে। এখানে টোনাবাড়ির মেয়ে ডিসেরিয়া লোয়াককে বলে যে বায়াকান কোনো ভালো টুলকুন নয়, কারণ কয়েক বছর আগে বায়াকান তারই কিছু বন্ধুদের, মানে আরো কিছু টুলকুনদের ওপর অ্যাটাক করেছিল এবং সেই সাথে সে কিছু নাভিদেরও মেরে ফেলেছিল। কিন্তু এসব শোনার পর ওখানে লোয়াক বলে যে বায়াকান মোটেও এমন নয়, বায়াকান মোটেই খারাপ নয়, সে আমার প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে আমরা দেখি কর্নেল একটা একরান ধরার চেষ্টা করছিল। একরান মানে ওই বড় বড় পাখিগুলো, যে পাখিগুলো ওপর জ্যাকসুলি বা ওই জঙ্গলের সমস্ত নাভিরা উড়ে বেড়াতো, কারণ ওই একরানগুলোর সাহায্যে কর্নেল আরো সহজে নাভিদের কাছে পৌঁছাতে পারত। কিন্তু ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে একরান ধরা অত সহজ নয়, কিন্তু তার সত্ত্বেও ওখানে কর্নেল বেশ কিছু একরান ধরে নিয়ে চলে আসে। আর তারপর কিছু লোক তাকে খবর দেয় যে জ্যাকসুলি এখন জঙ্গলের মধ্যে নেই, বরঞ্চ সে এখন সমুদ্রের অন্যদিকে থাকা ওই আইল্যান্ড বা দ্বীপগুলোর মধ্যে কোন একটা দ্বীপের মধ্যে লুকিয়ে আছে। তখন ওখানে একটা লোক বলে যে ওরকম জলজ দ্বীপ এই সমুদ্রের মধ্যে প্রায় 100টার বেশি আছে, তাহলে তারা জ্যাককে কিভাবে খুঁজে বের করবে। তখন কর্নেল ওখানে বলে যে আমি যে কোনো ভাবে হোক জ্যাকসুলিকে ঠিক খুঁজে বের করব। এরপর আমরা দেখি কর্নেল ওখানে নিজের টিম নিয়ে গিয়ে প্রতিটা ওরকম জলজ কমিউনিটিকে, মানে জলজ নাভিদেরকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে তারা জ্যাক সম্বন্ধে কি জানে। কিন্তু যেহেতু শুধু ওই একটা দ্বীপ যার রাজা টোনাবাড়ি ছিল, তাছাড়া আর কোনো দ্বীপের লোকই জ্যাক সম্বন্ধে জানতো না, তাই তারা কোনো ইনফরমেশন দিতে পারে না। কিন্তু সেখানে কর্নেল রেগে গিয়ে ওই সমস্ত জলজ দ্বীপগুলোতে আগুন ধরিয়ে দিতে থাকে।
আর এই সমস্ত কিছুর খবর ওখানে টোনাবাড়ি পর্যন্ত পৌঁছে যায়। টোনাবাড়ি জ্যাককে গিয়ে বলে যে ওখানে মানুষরা পরপর এক একটা জলজ আইল্যান্ডগুলোতে যাচ্ছে এবং সেখানে তোমার সম্বন্ধে খোঁজ করছে, আর তোমাকে না পেলে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে, আর তারা এরপর এই আইল্যান্ডেও আসবে। এই সমস্ত কিছু শোনার পর জ্যাক ওখানে বলে যে আমাকে তুমি আর কিছুটা সময় দাও, কিছুদিন পর আমরা নিজে থেকেই এই আইল্যান্ড থেকে চলে যাব। অন্যদিকে আমরা দেখি ওখানে কর্নেল খবর পায় যে তারা একটা আইল্যান্ডের কাছে একটা গান শিপ দেখতে পেয়েছে, অর্থাৎ ওখানে জ্যাক থাকতে পারে। অন্যদিকে আমরা দেখি ওই টুলকুন বায়াকান এবং লোয়াকের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হয়ে যাচ্ছিল। লোয়াক আর বায়াকান আরো ভালো বন্ধু হয়ে যাচ্ছিল। একদিন লোয়াক বায়াকানকে জিজ্ঞাসা করে যে সে কেন তার বন্ধুদের ওপর বা আরো টুলকুনদের ওপর অ্যাটাক করেছিল এবং নাভিদের মেরেছিল, সেদিন সে অতটা রেগে গেছিল কি জন্য। তখন সেখানে বায়াকান তার মুখ খোলে আর তার ভেতর লোয়াক ঢুকে যায়। আমরা এর আগের পার্টে দেখেছিলাম যে অ্যাভাটারদের চুলের মধ্যে একটা বিশেষ ধরনের কৌশিক বা সুর থাকে। তারা যখন নিজের চুলগুলো নিয়ে অন্য কোনো প্রাণীর চুলের সাথে বা কোনো শরীরের অঙ্গের সাথে জুড়ে দেয়, তখন তাদের ব্রেন একসাথে জুড়ে যায়। আর এখানে পায়াকান আর লোয়াকও ঠিক একইভাবে নিজেদের ব্রেন একসাথে জুড়ে দেয়। আর তারপরই সে দেখতে পায় যে পায়াকানের সাথে ঠিক কি হয়েছিল। কিছু বছর আগে পায়াকানের মায়ের ওপর কিছু মানুষ অ্যাটাক করে দিয়েছিল। আসলে তারা ওখানে টুলকুনদের শিকার করত, আর তখনই সেখানে পায়াকানের মা মারা যায়। আর নিজের মায়ের মৃত্যুর পর তার প্রতিশোধ নেওয়ার জন্য পায়াকান ওখানে মানুষদের উপর অ্যাটাক করে এবং সেই ফাইটের মধ্যে কয়েকটা নাভি আর কটা টুলকুনও মারা যায়, যার ফলে পরবর্তীকালে পায়াকানকে তাদের টুলকুনদের গোষ্ঠী থেকে বের করে দেওয়া হয়। লোয়াক এই সমস্ত কিছু জানার পর সেখানে ওই জলজ নাবিদের রাজা টোনাবাড়ির কাছে গিয়ে পায়াকান সম্বন্ধে সবকিছু বলে। সেখানে টোনাবাড়ি তার উপরই রেগে যায়, কারণ সে জানতো যে পায়াকান একজন বিদ্রোহী, অর্থাৎ সে টুলকুনদের নিয়ম ভেঙেছিল। আসলে টুলকুনরা শুধুমাত্র একটা সামুদ্রিক প্রাণী ছিল না, তারা এই জলজ নাবিদের ভাই বোন বা তাদের পরিবার হিসাবে ছিল। আর তাদের একটা কড়া নিয়ম ছিল যে যাই হয়ে যাক টুলকুনরা কোনোদিন হিংসার পথে যাবে না, অর্থাৎ তাদেরকে মেরে ফেলা হলেও তারা কোনোদিন রক্তপাত ঘটাতে পারত না। কিন্তু পায়াকান এই নিয়ম ভেঙে ফেলেছিল, সে ওখানে হিংসার পথ ধরেছিল এবং সে কারণে কিছু নাভিও মারা গেছিল, কিছু টুলকুনও মারা গেছিল এবং সেজন্যই তাকে টুলকুনদের গোষ্ঠী থেকে বের করে দেওয়া হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওই টুলকুন শিকারীগুলো যারা এর আগে পায়াকানের মাকে মেরে ফেলেছিল, তারা আবার সমুদ্রে চলে আসে টুলকুনদের ধরার জন্য। তারা বড় বড় মেশিন, সনিক ওয়েভস আর বড় বড় গানের মাধ্যমে টুলকুনদের ওপর অ্যাটাক করতে শুরু করে। সেখানে তারা একটা বড় টুলকুনকে শিকার বানিয়ে ফেলেছিল। তারা ওই টুলকুনের শরীরে বড় বড় কয়েকটা বেলুন লাগিয়ে দেয়, যার ফলে টুলকুনটা সমুদ্রের ওপর ভেসে ওঠে। আর তারপর তারা ওই টুলকুনটাকে পুরোপুরি মেরে ফেলে। আর এরপর ওরা ওই টুলকুনটা শরীরের ভেতরে ঢোকে এবং তারপর তার মাথার ঠিক নিচের অংশটাতে ড্রিল করে তারা ওখানে একটা সোনালী রঙের খুব দামি একটা তরল পদার্থ তার মাথা থেকে বের করে নেয়। এই তরল পদার্থটা প্রচন্ড বেশি দামি ছিল, এটার নাম ছিল অমৃত। এই তরলটা এমন একটা তরল ছিল যেটা মানুষের এজ বা বয়সকে থামিয়ে দিতে পারত, অর্থাৎ মানুষের বয়স বাড়বে না এবং তার যৌবন চিরকালের জন্য থেকে যাবে। এবং সেই জন্যই এই তরলটা পাওয়ার জন্যই এই সমস্ত মানুষরা ওই বড় বড় টুলকুনগুলোকে মারছিল। কিন্তু এবার তারা যে টুলকুনটাকে মেরে ফেলেছিল সেটা আর কেউ ছিল না, সেটা ছিল ওখানকার টোনাবাড়ির স্ত্রী মানে রোনালের বোন। রোনাল ওই টুলকুনটাকে তার বোন বলে মনে করত। আর এটা মারা যাওয়ার পর ওখানে সমস্ত জলজ নাভিরা কাঁদতে শুরু করে। আর এখানে তারা ঠিক করে যে তারা মানুষের উপর অ্যাটাক শুরু করবে। জ্যাকের পরিবারও ওই জলজ নাভিদের সাথে যোগ দেয়। আর তারপর শুরু হয় এই ফিল্মের ক্লাইম্যাক্স। সমস্ত জলজ নাভিরা তাদের বিশাল বিশাল জলজ প্রাণী মানে টুলকুন, আকুলা আর ইলুর মতো বড় বড় প্রাণীগুলোর সাথে মানুষের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। মানুষরা ওখানে বড় বড় শিপস আর রোবটগুলোর মাধ্যমে অ্যাটাক করছিল। তারা তাদের মেশিন গান অ্যান্ড তাদের মিসাইলগুলো দিয়েও অ্যাটাক করছিল। কিন্তু এখানে টোনাবাড়ি আর জ্যাক সুলি তাদের ওই জলজ প্রাণীগুলোর সাহায্যে তাদের উপর অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলছিল। এর আগের বার যখন টুলকুনদের উপর অ্যাটাক করেছিল মানুষরা, তখন সেখানে পায়াকানের মা মারা গেছিল এবং সেখানে পায়াকানের একটা পাখনাও কেটে গেছিল। আর সেটারই বদলা নেয় পায়াকান, সেইখানকে একটা লোকের হাত সম্পূর্ণ কেটে ফেলে। এত সব লড়াইয়ের মাঝখানে ওখানে জ্যাক সুলির দুজন ছেলে আর সেই সাথে টোনাবাড়ির মেয়ে ডিসেরিয়া ধরা পড়ে যায় কর্নেলের কাছে। কর্নেল ওখানে হুমকি দেয় যে হয় জ্যাক সুলি একা এখানে এদেরকে বাঁচাতে আসুক, নয়তো আমি এদের তিনজনকেই মেরে ফেলবো। আর এছাড়াও এই লড়াইয়ের মাঝখানে জ্যাক সুলির বড় ছেলে মানে ন্যাটিয়ামও ওখানে মারা যায়। ন্যাটিয়ামকে ওরা যে কোনো ভাবে জলের বাইরে নিয়ে আসে, তারা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকে বাঁচাতে পারে না। আর এরপরই রিভেঞ্জের আগুনে জ্যাক সুলি আর টোনাবাড়ির পুরো জলজ নাভিদের দল ওখানে কর্নেলের পুরো টিমের উপর অ্যাটাক করা শুরু করে। সেখানে চারিদিকে আগুন লেগে যায়, কর্নেলের পুরো শিপ মানে পুরো জাহাজটাকে ওরা ধ্বংস করে দেয়। আর এরপর জ্যাক আর ন্যাটারি যখন তার ছেলেদের ডিসেরিয়াকে বাঁচাতে চায়, সেই সময় সেখানে কর্নেল
কিরির গলায় ছুরি ধরে নেয়। আর এটা থেকে নাটরি ওখানে কর্নেলের ছেলে স্পাইডারের গলায় ছুরি ধরে এবং সে বলে যে কিরিকে মারলে এখানে সে স্পাইডারকে মেরে ফেলবে। ওখানে কর্নেল তো জ্যাক সুলি থেকে বদলা নিতে চাইছিল, কিন্তু সে নিজের ছেলেকে মরতে দিতেও চাইছিল না, তাই সে সেখানে জ্যাক সুলিকে ছেড়ে দেয়। আর তারপর আমরা দেখি ওখানে পুরো জাহাজটাই ব্লাস্ট হয়ে যায়, আর জাহাজটাতে জল ঢুকে যাওয়ায় ধীরে ধীরে পুরো জাহাজটা ডুবতে শুরু করে, আর সবাই জলে ডুবে মারা যেত। কিন্তু সেই সময় সেখানে পায়াকান চলে আসে, আর পায়াকান ওখানে সবাইকে নিজের সাথে নিয়ে সমুদ্রের তীর পর্যন্ত নিয়ে যায়। ফিল্মের এন্ডে আমাদের দেখানো হয় জ্যাক সুলি আর নাট্রির সব থেকে বড় ছেলে নাট্টিয়াম যে মারা গেছিল তার শেষকৃত্য হয়। এখানে জলজ নাবিদেরও মা এবার একটা অংশ মানে একটা গাছ তারা তাদের ভগবান হিসাবে পুজো করত। তারা নাটিয়ামকে সমুদ্রের তলায় সেই জায়গাতে নিয়ে যায় এবং তারপর তারা নাটিয়ামের দেহটাকে সমুদ্রের তলায় ডুবিয়ে দেয় এবং তারপর সেই দেহটা সিধে পৌঁছে যায় ওই সামুদ্রিক দেবতা মা এবার আরেকটি রূপের কাছে। আর তারপর মা এবা ওই নাটিয়ামকে সম্পূর্ণরূপে জড়িয়ে ধরে এবং নাটিয়ামের শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর আমরা দেখি জ্যাক সুলি যায় টোনা বাড়ির কাছে এবং তার কাছে গিয়ে বলে যে সে এখান থেকে চলে যেতে চায়। তখন টোনা বাড়ি বলে যে সে তার বড় ছেলে নাটিয়ামকে তাদের ভগবানের কাছে দিয়েছে, তাই সে আজ থেকে তাদেরই অংশ। আর এবার থেকে জ্যাক সুলি আর তার পুরো পরিবার এই জলজ নাবিদের সাথেই থাকবে। ফিল্মের লাস্ট সিনে আমাদের দেখানো হয় জ্যাক সুলি আর নাটরি যখন নাটিয়ামের কথা মনে পড়তো তারা মা এবার কাছে যেত এবং তারা মা এবার সাথে কানেক্ট করতো, কারণ নাটিয়াম মা এবার কাছে চলে গেছিল। আর তারা দেখতে পেত পুরনো দিনের সময় যখন নাটিয়াম ছোট ছিল এবং তাদের সাথে খেলা করত। আর এই সিনটার মাধ্যমেই এই পুরো ফিল্মটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।